বিশ্বাস করতে হবে যে ভারতের একটা সময় একটা বিশাল সভ্যতাগত রাষ্ট্র ছিল, একটা সিভিলাইজেশনাল স্টেট ছিল। এই সভ্যতা, এই মহাভারত, এই পুরাণ, এই রামায়ণের উপর ভিত্তি করে আমরা আবার নতুন করে চাঁদে চলে যাব, বিভিন্ন পশু পাখির উপরে চলে 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 আমরা চাঁদে চলে যাব, এটা বিশ্বাস করতে হবে। তাহলে ওই সভ্যতার উপর ভিত্তি করে আমাদের আবার নতুন রাষ্ট্র হবে, এবং সেই রাষ্ট্রের প্রধানতম প্রতীক হবে হচ্ছে গোমাতা, গরু। হিন্দুস্তানের স্বাধীনতা রক্ষার জন্য যেভাবে মুসলমানরা, শিখরা একসময় যুদ্ধ করেছেন সাহসিকতার সাথে, সেই জনগোষ্ঠী তাদের জন্য হয়ে এখন আর যুদ্ধ করবে না, কারণ তাদেরকে তারা নাগরিকত্বের ফাইল থেকে সরিয়ে ফেলেছে। তাহলে এখন যারা আছেন তারা আসলে সাহসী যোদ্ধা না। এবং ৬২ সালে এই আমাদের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল যেটা অরুণাচল, এইটা দখল হয়ে গেল এবং চীন সেটা ৩ দিন দখল করে রেখেছে পরিকল্পিতভাবে। ৩ দিন পরে নিজেরাই ভলান্টারিলি উইথড্র করেছে, এবং বলা হয় ২ বছর পরে নেহেরু যে মারা গেছেন, সেইটার স্ট্রোক, সেইটার যে ধাক্কা, অপমান, এই বিদ্যুৎই সে আসলে নিতে পারে নাই। এই কারণে নেহেরুর খুব দুঃখজনক মৃত্যু হয়েছে। ইতিহাসবিদরা এবং তার চারপাশের লোকরা বলেছেন যে ৬২ যুদ্ধে পরাজিত হওয়ার পরে নেহেরুকে নাকি হাসতে দেখা যায় নাই, তার এই পরিমাণ লজ্জা তার ভিতরে তৈরি হয়েছিল। এবং সেইটার পর থেকে যেটা হয়েছে যে ইন্ডিয়ান ডিফেন্স এবং ফরেন পলিসিতে একটা ট্রমা কাজ করে। এই অঞ্চলে কিছু একটা ঘটলেই তার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়, এবং বাংলাদেশ হচ্ছে তার এই আতঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্টিয়ার। তারা বোধ করে যে পাকিস্তান এবং চায়না মিলে বাংলাদেশকে ব্যবহার করে তার এই 7 সিস্টার্সকে, এই যে শিলিগুড়ি করিডোর আছে, খুব ছোট্ট একটা চিকেন নেক, এটাকে কেটে দিয়ে তার 1/3 অঞ্চলকে যে কোনো সময় আলাদা করে দিতে পারে। এবং এই ট্রমা, এই হচ্ছে বাংলাদেশকে ঘিরে তার যত দুষ্টামি, এই দুষ্টামির সেন্টার পয়েন্ট। এখন বোঝা দরকার যে এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক স্খলন হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি নামক বাংলাদেশে কালচারাল অঙ্গন, পতিত বাম, এই মিলে যে একটা প্রো ইন্ডিয়ান দালাল চক্র তৈরি হয়েছে, এই চক্র মিলে যে বয়ান তৈরি করার চেষ্টা করছে, এই বয়ানে হচ্ছে আমরা যারা এখানে বসে আছি, আমরা হইলাম সবাই ভারত বিরোধী। আমরা আসলে সিম্পলি বাংলাদেশপন্থী লোক, আমরা সিম্পলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করছি। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে, হাসনাত আবদুল্লাহকে, জাবেরকে, ওসমান হাদিকে, আমাদের বিভিন্ন জনকে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে পোট্রে করা হয়, এই পোট্রেয়ালটা হচ্ছে ইন্ডিয়ান ট্রমার একটা এক্সপ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে, রুগী ওই পারে, ডাক্তার তো এই পার থেকে আমরা পাঠাইতে পারতেছি না, কারণ ডাক্তার তো রাত ২টার সময় ওই কাঁটাতার দিয়ে ঢুকবে না। অতএব যে দেশে রুগী, চিকিৎসা তারই করতে হবে। সেটা গোবর দিয়ে করেন, গরু দিয়ে করেন, গরুর কোনো উপাদান দিয়ে করেন, সেটা আপনাদেরই করতে হবে। অতএব ডাক্তারও ওখানে আপনারা খুঁজে নেন। বিজেপির ভিতরে প্রচুর ডাক্তার আছে, ডাক্তার শুভেন্দু, ডাক্তার হেমন্ত, ডাক্তার অমিত শাহ, তাদেরকে দিয়ে গরু কেন্দ্রিক যত উপাদান দিয়ে যত ওষুধ আছে, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদীয়, ইউনানি, ভেষজ, সেই ওষুধগুলো বানায় ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে রেগুলার খাওয়ার ব্যবস্থা করেন, তাদের এই ট্রমা থেকে মুক্ত করবার জন্য। কারণ ট্রমার পেশেন্ট কখনো ভালো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবং জেনেভার এগ্রিমেন্টের মধ্য দিয়ে গ্লোবালি যেটা হয়েছে, যে গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ করবার যে স্বপ্ন, ইসরায়েল রাষ্ট্রের 48 সাল থেকে প্রতিষ্ঠিত হবার পর থেকে যে রাষ্ট্র প্রকল্প নিয়ে তারা ভাবছে যে 7টা মুসলিম দেশ খেয়ে ফেলে গাজলা থেকে ফোরাত থেকে একেবারে আরব ভূমধ্যসাগর পর্যন্ত পুরোটা মিলায় একটা জায়নিস্ট স্টেট বানাবে, সেই স্বপ্নটা কি ধূলিসাৎ হয়ে গেছে। এই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাওয়া মানে গ্রেটার ইন্ডিয়ান ম্যাপ, যেটা আখান ভারতের যেটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভারত মহাসাগরে ডুবে গেছে। এটা মাথায় রাখতে হবে, কারণ একই প্রজেক্ট, একই প্রকল্প। এবং আমরা যদি হিন্দুত্ববাদ, শাহরিয়ার ভাই বলা শুরু করেছিলেন, ভারতের এই ট্রমার আরেকটা জায়গা হচ্ছে হিন্দুত্ববাদকে বোঝা। ভারতের এই আচরণগুলোকে শুধুমাত্র বাংলাদেশের ফরেন পলিসির কনটেক্সটে বোঝার উপায় নাই, কারণ ভারতে একটা মিসগাইডেড, পলিউটেড পলিটিক্স আছে। বিজেপির যে অখন ভারতের হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ, এবং এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের গোড়া কিন্তু নাৎসি বাহিনী। আপনি দেখবেন যেই প্যান্ট, যেই কাপড় পরে, যেই তরিকাতে আরএসএস এর কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এইটা পুরোপুরি হচ্ছে নাৎসি প্রোটোকল ট্রেনিং এর। নাৎসিদের ভলান্টিয়ারদের ছবিগুলো দেখবেন, সেই আর্লি 20s, 30s, 40s এক্স্যাক্টলি সেম প্রোটোকল ফলো করে তারা আরএসএস এর কর্মীদেরকে ট্রেন করছে, একই 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 জায়গা থেকে। যে নাৎসিদের আইডিয়া কি ছিল, যে আরিয়ান রেস ছাড়া, আর্যরা ছাড়া, এই যে ব্লু ব্লাডের রক্তের ফ্লো ছাড়া কারোর দেশ শাসন করবার অধিকার নাই। ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, সবার স্বপ্ন ওই জায়গাটাতেই ছিল।
এবং একই জায়গায় দেখেন যে এই যে ব্রাহ্মণ শ্রেণী যারা নিজেদেরকে আর্য বলে, তারাও একই জিনিস বোধ করে যে আর্যরা ছাড়া এই ভারতবর্ষ শাসন করবার এখতিয়ার অধিকার কারো নাই। এক্স্যাক্টলি দেখেন ইসরায়েলি ম্যাপের মতো করে তারা একটা কল্পিত ম্যাপ তৈরি করেছে, অখন ভারতের কল্পিত মৌর্য, তারপরে চন্দ্রগুপ্তের সেই গোল্ডেন ইন্ডিয়া। এটা একটা বোগাস জিনিস। রমিলা থাপার থেকে শুরু করে ইন্ডিয়ান হিস্টোরিয়ানরা সবাই প্রমাণ করে দিয়েছে যে এই জিনিস কোনোদিন ছিল না। যে জিনিস কোনোদিন ছিল না সেই কিংবদন্তির উপরে ভিত্তি করে ইসরায়েলি রাষ্ট্র প্রকল্প যেভাবে ফেল করছে, একইভাবে অখন ভারতের রাষ্ট্র প্রকল্প ফেল করবে, এবং এই ফেল করবার সকল নমুনা আমাদের কাছে এখন দৃশ্যমান। এবং এই জায়গাতে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, বাংলাদেশের রাজনীতি করছেন, তাদের কাছে এই অখণ্ড ভারতের আইডিয়াগুলো খুব পরিষ্কার না। এবং এই জন্যই তারা যেটা করছেন, এই ফ্যাসিবাদের উত্থান আমার রাষ্ট্রের ফরেন পলিসি, ডিফেন্স পলিসি, আমার ডোমেস্টিক পলিটিক্সকে কিভাবে ইন্টারভিন করতে পারে, সেই জায়গাতে বিতর্ক করবার কোনো সুযোগ তারা পার্লামেন্টে করে দিচ্ছেন না। বিরোধী দলের পক্ষ থেকে 147-এ নোটিশ দেওয়া হয়েছে এটা নিয়ে বিতর্ক করবার জন্য। সরকার এই বিতর্ক করতে পর্যন্ত অ্যালাউ করছেন না। তাহলে বিতর্কটা হবে কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী ইস্যুকে ডিল করতে পারছেন না। সীমান্ত কুশিন নিয়ে উনি বার্মা ফ্রন্টে প্রচুর বললেন, এটা করবেন, সেটা করবেন, কাঁটাতার দিবেন, পাহাড়ের ভিতরে গিয়ে কাঁটাতার দিবেন, আপনি কত কিছু করবেন। আপনার কার্ড বিতরণ করার টাকা নাই, আপনি পাহাড়ের মধ্যে বন জঙ্গলে গিয়ে ওই রোহিঙ্গা ঠেকানোর জন্য এখন কাঁটাতার বানাবেন ওইখানে। আপনার লুটপাট করারও তো টাকা নাই, আপনার খাল কাটার টাকা নাই, তা আপনি টাকা ওইখানে কিভাবে দিবেন? অতএব এই বিতর্ক না করতে দেওয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে, পরিকল্পিতভাবে এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ এখানে তৈরি হচ্ছে আমাদের সীমান্তে, এবং তার যে কনসিকুয়েন্স আমাদেরকে বোধ করতে হবে, সেটা নিয়ে আমাদের যে গদি মিডিয়ার এক্সটেনশন বাংলাদেশে চলছে, সেটাতে কোনো আলাপ নাই, তর্ক নাই। এখানে ব্যাপক মাত্রায় দেখবেন আবার নতুন করে বাতাবি লেবুর চাষ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন পতিত, সুশীল, আওয়ামী সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার মূর্খ লোকগুলোকে আপনি টকশোতে রেগুলার দেখবেন। আর যারা 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে দেখবেন আপনি পরিকল্পিতভাবে টকশোগুলো থেকে, নিউজ আইটেম থেকে, নিউজ কাভারেজ অ্যাসাইনমেন্ট থেকে তাদেরকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবং আমাদের ভরসা কোথায়? এই যে আপনারা যারা নাগরিক সাংবাদিকতা করেন, আওয়ামী লীগ আমলে তাই করেছে। আমরা যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছি, গণমাধ্যম আমাদেরকে কভারেজ দেয় নাই। আমরা ভরসা করেছিলাম এই নাগরিক সাংবাদিকদের উপরে, যাদেরকে আপনাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আপনাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, অ্যাক্রিডিটেশন দেওয়া হচ্ছে না, মর্যাদা সম্মান দেওয়া হচ্ছে না। তাদেরকে মধ্য দিয়েই হচ্ছে আমরা বাংলাদেশকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের লড়াইটা এই মাধ্যমেই জনগণের কাছে পৌঁছে যাবে। তাহলে হিন্দুত্ববাদের মূল জায়গাটা কোথায় দেখেন? হিন্দু, হিন্দি, অখণ্ড ভারতের হিন্দুত্ববাদ। সাভারকার গত শতাব্দীতে, যিনি কংগ্রেসের নেতা ছিলেন, একসময় জেল টেল খেইটা 8-10 বার ব্রিটিশ রানীর কাছে, রাজার কাছে চিঠি লিখছেন ক্ষমার জন্য। বিজেপির যত লোকদেরকে তারা তাদের আদি নেতা মনে করে, এগুলো কিন্তু কেউ ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করে নাই, বরং দালাল ছিল। আপনি দেখবেন ভারতের বামপন্থীরা, ভারতের কংগ্রেসের নেতারা প্রায় কিন্তু দেখবেন যে বিজেপিকে দালাল বলে, বিজেপির নেতাদেরকে দালাল বলে। কারণ এরা হচ্ছে বিভিন্ন সময় আপোষ করে করে ওই রাষ্ট্রে আগের রাজাদের সাথে, ব্রিটিশদের সাথে দালালি করে স্বাধীনতা আন্দোলনকে ব্যাহত করেছে এবং চ্যুত করেছে বিভিন্ন জায়গা থেকে। সাভারকার 9 থেকে 19 বার পর্যন্ত বলা আছে যে ব্রিটিশ ভাইসরয়ের কাছে চিঠি লিখেছেন রাজার মাফ করবার জন্য। যেই সাভারকারের লেখা হচ্ছে ভারতে বিজেপির আদি লেখার ডক্ট্রিনাল সোর্স, যে হিন্দু কে, তার বিখ্যাত লেখা সে গত শতাব্দীর 30-এর দশকে। এটাই ডিফাইন করছে যে এই অখণ্ড ভারতে কারা থাকতে পারবে, যিনি হিন্দু তিনি থাকতে পারবেন। তাহলে হিন্দুর সংজ্ঞা কি? 3টা শর্তের কথা বলেছেন: জন্মভূমি, পিতৃভূমি এবং পুণ্যভূমি। 3টা জিনিস হইতে হবে। এই 3 শর্ত যিনি পালন করবেন তিনিই শুধু হিন্দু। এখানে জন্মাইতে হবে। শুধু জন্মাইলে হবে না, মানে অমুক দেশ থেকে আসছেন, তমুক দেশ থেকে আসছেন 200 বছর আগে, 300 বছর আগে, তাহলে হবে না। এটা পিতৃভূমি হইতে হবে। মানে আপনার রুট এই মাটি ছাড়া আর কোথাও ট্রেস করা যাবে না। আর থার্ড হচ্ছে পুণ্যভূমি। আপনি এই ভারতবর্ষকে আপনার গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করেন কিনা। এখন চিন্তা করে দেখেন, মুসলমান এবং খ্রিস্টান যারা আছেন, আমরা তো এটাকে পুণ্যভূমি মনে করি না। ভারতের মুসলমানরা যারা আছে, তাদের এটা জন্মভূমি, তাদের এটা পিতৃভূমি, মাতৃভূমি, তারা 1000 বছর ধরে এখানে আছে। তাহলে কোথায় তাকে আটকে দিল, কেটে দিল? যে কারণ আপনার মুসলমানদের পুণ্যভূমি হচ্ছে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস। খ্রিস্টানদের পুণ্যভূমি হচ্ছে ভ্যাটিকান থেকে শুরু করে রোমের বিভিন্ন অঞ্চল। তারপরে কিন্তু তাহলে বাদ গেল কারা? বাকিরা দেখবেন যাদেরকে নাগরিকত্ব আইনে পুনর্বাসন করা হয়েছে সংশোধন করে। শিখদেরকে ইনক্লুড করা হয়েছে, জৈন ধর্মদেরকে ইনক্লুড করা হয়েছে। কারণ হচ্ছে তাদের এই ডেফিনেশনে তারা পড়ে এবং তারা হিন্দুত্ববাদের জন্য চ্যালেঞ্জ না।
এইটাকে এসে গোলওয়াকার কয়েক বছর পরে এসে আর এক ডক্ট্রিনাল মাস্টার বিজেপির সে এইটাকে ডিফাইন করলো যে শুধুমাত্র এই 3 শর্ত হলে হবে না, বিশ্বাস করতে হবে যে ভারতের একটা সময় একটা বিশাল সভ্যতাগত রাষ্ট্র ছিল, একটা সিভিলাইজেশনাল স্টেট ছিল। এই সভ্যতা, এই মহাভারত, এই পুরাণ, এই রামায়ণের উপর ভিত্তি করে আমরা আবার নতুন করে চাঁদে চলে যাব, বিভিন্ন পশু পাখির উপরে চড়ে 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 আমরা চাঁদে চলে যাবো, এটা বিশ্বাস করতে হবে। তাহলে ওই সভ্যতার উপর ভিত্তি করে আমাদের আবার নতুন রাষ্ট্র হবে, এবং সেই রাষ্ট্রের প্রধানতম প্রতীক হবে হচ্ছে গোমাতা, গরু। তাহলে এখন এই বিশ্বাসের উপরে ভিত্তি করে রাষ্ট্রের যে বেসিক কাঠামো পলিটিক্যাল সায়েন্সের, সেখানে কোনো রাষ্ট্র হওয়া আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। এবং এই জন্যই হচ্ছে যারা ক্রিটিক্যাল থিঙ্কার আছেন তারা সবাই বলছেন যে ভারত আসলে এখনো নিজেই রাষ্ট্র হয়ে ওঠে নাই। যে নিজে এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই, সে এই রাষ্ট্রটাকে বড় কিভাবে করবে? এই রাষ্ট্রটা তো ছিল না কোনোদিন। এই রাষ্ট্রের আইডিয়াটা আসছে ব্রিটিশ কলোনিয়াল জায়গা থেকে। জেমস মিলের সেই বিখ্যাত যেই কলোনিয়াল বই আর কি, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেখানে সে 3 ভাগে ভারতের ইতিহাসকে বর্ণনা করেছিল।